আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের কি কালকে ক্লাস আছে? কালকেও তো স্যার অনলাইনে ও 12। আচ্ছা, কালকেও তো অনলাইনে হবে। হুম। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। তো আজকের টপিক হলো ব্রেক ইভেন অ্যানালাইসিস। এটা সম্পর্কে আপনাদের কারো কোনো আইডিয়া আছে বা কখনো শুনছেন যে ব্রেক ইভেন অ্যানালাইসিস বা ব্রেক ইভেন? হোয়াট ইজ ব্রেক ইভেন? হ্যাঁ, কনসেপ্টটা এরকমই আর কি, যে আপনি আপনি যে পরিমাণ খরচ করছেন, যেই কয়েন ইট বিক্রি করলে বা আপনি যত টাকার বিক্রি করলে সেই ইনভেস্টমেন্টটা সমান হবে আর কি। আপনার কস্ট এবং আপনার সেলস বা আপনি যত টাকার বিক্রি করছেন, রেভিনিউ, সেটা সমান হবে যে পয়েন্টে, যে সেই পয়েন্টটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট আর কি, যেখানে আপনার লাভও নাই, কোনো লসও নাই। এক্স্যাক্টলি। সো ব্রেক ইভেন মানে হলো যে দ্য পয়েন্ট অ্যাট হুইচ কোম্পানি মেক্স নিদার এ প্রফিট নর এ লস। ঠিক আছে? সো ব্রেক ইভেন আসলে কিভাবে বের করে? ব্রেক ইভেন বের করার আগে হলো যে বুঝতে হবে যে কন্ট্রিবিউশন পার ইউনিট, বা এটাকে আরেকটা বলে হলো কন্ট্রিবিউশন মার্জিন আর কি। কন্ট্রিবিউশন মার্জিন হলো যে যদি আমরা প্রতি ইউনিটের সেলিং প্রাইস থেকে যদি ভ্যারিয়েবল কস্টটা বাদ দিই, তাহলে হলো যে কন্ট্রিবিউশন মার্জিন পাই। তো এখন হলো আমাদের বিজনেসের ক্ষেত্রে দুই ধরনের কস্ট থাকে। তো আপনারা যদি একটু রিকল করেন যে ইনকাম স্টেটমেন্টে আমরা কি করতাম, ইনকাম স্টেটমেন্ট যখন লাভ ক্ষতি বের করতাম বা প্রফিট অথবা লস বের করতাম, তখন হলো সেলস রেভিনিউ থেকে প্রথমে বাদ দিতাম কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড আসলে কি? কস্ট অফ গুডস সোল্ড হলো যে যে প্রোডাক্ট আমি মানে বিক্রি করলাম, সেই প্রোডাক্টটা কিনতে কত টাকা লাগছিল, ওইখান থেকে আমরা বাদ দিই হলো অন্যান্য যে এক্সপেন্সেস গুলো আছে, যেমন স্যালারিজ এক্সপেন্স, তারপর রেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স অথবা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। এখন এই যে এই এক্সপেন্স গুলোর মধ্যেই আপনি দেখেন যে কিছু কিছু এক্সপেন্স হলো যে ফিক্সড, আর কিছু কিছু এক্সপেন্স হলো যে ভ্যারিয়েবল। মানে ভ্যারিয়েবল বলতে কি, মানে দেখবেন যে আপনার রেন্ট অথবা স্যালারিজ, এটা কিন্তু ফিক্সড। কারণ হলো যে আপনি যদি এক ইউনিটও বিক্রি করেন বা আপনি কোনো কিছু বিক্রিও না করলেও, বিক্রি যদি নাও করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ওই স্যালারি দিতেই হবে। যদি আপনি কাউকে নিয়োগ দিয়ে থাকেন, রেন্ট দিতেই হবে, ইলেকট্রিসিটি বিল হয়তো দিতেই হবে। হ্যাঁ, যেহেতু আপনি প্রোডাকশন, মানে হ্যাঁ, মানে ইলেকট্রিসিটি বিল দিতে হবে যেহেতু আপনি অফিস রান করছেন বা স্পেস আপনি ব্যবহার করতেছেন। কিন্তু মানে আপনি যদি আহ তো এগুলো হলো ফিক্সড। কিন্তু আপনি যদি আহ আপনি এক ইউনিট বিক্রি করলে আপনি এক ইউনিট প্রোডাক্টের খরচ হবে বা র মেটেরিয়ালস এর খরচ হবে। যদি 2 ইউনিট বিক্রি করেন 2 ইউনিটের খরচ হবে, তাই না? 100 ইউনিট বিক্রি করলে 100 ইউনিট প্রোডাক্ট কিনতে হবে। তার মানে কস্ট অফ গুডস সোল্ড, এটা হলো যে ভ্যারি করতেছে। আপনি যদি কোনো কিছু বিক্রি না করেন, তাহলে আপনার কোনো খরচই নেই। মানে খরচ নাই বলতে হলো যে ওই কোনো প্রোডাক্টই কিনতে হবে না, তাই না? প্রোডাক্টের কোনো খরচ নাই। স্টিল ইউ নিড টু বিয়ার সাম ফিক্সড কস্ট লাইক রেন্ট অথবা স্যালারিজ। তো ভ্যারিয়েবল কস্ট কি? ভ্যারিয়েবল কস্ট হলো প্রতি ইউনিটের সাথে যেটা ভ্যারি করে। যত ইউনিট বিক্রি করবেন তত বেশি আপনার কি করতে হবে, তত বেশি আপনার র মেটেরিয়ালস কিনতে হবে, অথবা তত বেশি আপনার ওই প্রোডাক্টটা কিনতে হবে। সেম ভাবে হলো যে প্যাকেজিং কস্ট যদি থাকে, প্যাকেজিং কস্টও কিন্তু ভ্যারিয়েবল কস্ট। যত বেশি আপনি হলো যে প্রোডাক্ট কিনবেন, তত বেশি মানে ওই পরিমাণ প্যাকেজিং কস্ট হবে আপনার। ঠিক আছে? তো
সো আমরা যদি প্রতিটা মানে সেলিং প্রাইস থেকে, প্রতি ইউনিট সেলিং প্রাইস থেকে যদি ভ্যারিয়েবল কস্ট বাদ দিয়ে দিই, তাহলে হলো যে আমরা পাবো হলো কন্ট্রিবিউশন মার্জিন। প্রতি ইউনিটের আপনার ভ্যারিয়েবল কস্ট বাদ দেওয়ার পরে কি পরিমাণ লাভ থাকতেছে সেটা হলো আপনার কন্ট্রিবিউশন মার্জিন। এখন এই কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে যদি আপনি ফিক্স কস্টকে করেন, ডিভাইড করেন, ফিক্স কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে আপনি পাবেন হলো ব্রেক ইভেন। ঠিক আছে, প্রতি ইউনিটের আপনার এক্সট্রা থাকতেছে, মানে প্রতি ইউনিটের ভ্যারিয়েবল কস্ট কভার করে আপনার থাকতেছে হলো যে, মনে করেন যে কিছু একটা থাকতেছে, সেটা কন্ট্রিবিউশন মার্জিন মনে করেন, বা হ্যাঁ। সো এই প্রতি ইউনিটের যে এক্সট্রা থাকতেছে, ঠিক আছে, প্রতি ইউনিট যতখানি কন্ট্রিবিউট করতেছে, ঠিক আছে, তাহলে ওটা মনে করেন যে এরকম, যদি এরকম একটা এক্সাম্পল থাকে যে সেলিং প্রাইস 50 টাকা, ভ্যারিয়েবল কস্ট হলো 40 টাকা, তাহলে আপনাদের প্রতি ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন হলো 10 টাকা। ঠিক আছে, তাহলে কত ইউনিট বিক্রি করলে আমাদের এই ফিক্স কস্টটা কভার হয়ে যাবে? কারণ আমাদের তো মানে ভ্যারিয়েবল কস্টটা অলরেডি হলো যে আমরা প্রতি ইউনিট থেকে বাদ দিয়েই আমরা হলো এক্সট্রাটা হিসাব করতেছি 10 টাকা। তাহলে প্রতি ইউনিটের কন্ট্রিবিউশন বা প্রতি ইউনিট থেকে যদি আপনি 10 টাকা করে এক্সট্রা পান, তাহলে এই 70,000 কভার করতে কত ইউনিট বিক্রি করতে হবে? 70,000 কভার করতে আপনার বিক্রি করতে হবে 7,000 ইউনিট। 7,000 ইউনিট বিক্রি করলেই, 7,000 ইউনিট যদি আপনি বিক্রি করেন, আপনি দেখবেন যে আপনার লাভ, মানে আপনার রেভিনিউ এবং আপনার এক্সপেন্সেস এটা সমান হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনি কোনো লাভও করবেন না, কোনো লসও করবেন না। নিদার লাভ, নিদার প্রফিট, নিদার লস। তো আপনি যদি, আপনারা এখন বোর্ড থাকলে ভালো হইতো, এই যে মানে 7,000-এর সাথে যদি আপনারা যদি ব্রেক ইভেন 7,000 হয়, আপনি দেখেন তাহলে আপনার টোটাল সেলস রেভিনিউ কত? আপনার টোটাল সেলস রেভিনিউ হলো 7,000 ইন্টু 50, 5×7=35, মানে 3.5 লাখ টাকা। টোটাল ভ্যারিয়েবল কস্ট কত? টোটাল ভ্যারিয়েবল কস্ট হলো 7,000 প্লাস 40। কারণ যেই পরিমাণ আপনি বিক্রি করছেন, প্রতি ইউনিট যেহেতু 50 করে বিক্রি করছেন, তার মানে আপনি টোটাল আপনার সেলস রেভিনিউ হলো 3.5 লাখ। যেহেতু প্রতি ইউনিট ভ্যারিয়েবল কস্টের দাম 40, প্রতিটা মানে যত ইউনিট বিক্রি করবেন ততই তো আপনার ভ্যারিয়েবল কস্ট বা ওই প্রোডাক্টের কস্ট লাগবে। ঠিক আছে, তার মানে আপনার ভ্যারিয়েবল কস্ট, টোটাল ভ্যারিয়েবল কস্ট হলো যে 4×7=28, 2,80,000। ঠিক আছে, তাহলে 3.5 লাখ থেকে যদি আপনি 2,80,000 বাদ দেন, তাহলে আপনার থাকে 70,000। যেহেতু আপনার ফিক্সড কস্ট আপনার 70,000 টাকা, মনে করেন সেলস অথবা রেন্ট, ঠিক আছে, অন্যান্য জিনিসপত্র, তাহলে এই 70,000 টাকা বাদ দিলে আপনার কোনো প্রফিট অথবা লস থাকে না। তো আপনাদেরকে যদি বলা হয় যে আসলে ব্রেক ইভেন পয়েন্ট কত, তখন আপনাদের বলতে হবে যে 7,000 ইউনিট হলো ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, 7,000 ইউনিট বিক্রি করলে উই গেইন, দ্যার ইজ নো লস অর নো প্রফিট। আর যদি বলে যে ব্রেক ইভেন সেলস রেভিনিউ কত, সেটা হবে 3.5 লাখ, 7,000 ইন্টু 5, মানে 50। আচ্ছা, আমাকে কেউ বলেন তো এইটার অ্যান্সার কি হবে? আহ, 4,000 ইউনিট। কত হবে? 4,000? কিভাবে বের করছেন? স্যার হচ্ছে এখানে 50,000 টাকা আছে হচ্ছে ফিক্স কস্ট। ফিক্স কস্ট হচ্ছে, এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের। এটাকে যদি আমরা হচ্ছে 15 দ্বারা ভাগ দিই, তাহলে আসে হচ্ছে 3,333। মানে এটা হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট, যে এখানে লাভ হবে না আর লস হবে না। আর যদি আমার 10,000 টাকা লাভ করতে হয়, তাহলে ফিক্সড কস্টের সাথে আরো 10,000 টাকা অ্যাড হবে, আর নিচে ভাগ হবে 35 মাইনাস 20। তো 60,000-কে আমরা যদি 15 দ্বারা ভাগ দিই, তাহলে 4,000 ইউনিট হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। এটা কি সবাই বুঝতে পারছেন? সো এটাই হলো ব্রেক ইভেন পয়েন্ট। সো একদম ছোট্ট একটা কনসেপ্ট। তো এখানে আর কিছু নাই, আর কিছু আছে? আর কিছু নাই। এই যে 4,000 ইউনিট লাগবে, হুম, 35 মাইনাস 20, 15, এবং আপনার টোটাল কভার করতে হবে এখন, যে ফিক্স কস্টটা কভার করতে হবে, আর 10,000 টাকা
এক্সট্রা কভার করতে হবে, টোটাল 60,000 টাকা কভার করতে হবে, এবং প্রতি ইউনিটের কন্ট্রিবিউশন হলো 15। তার মানে আপনার 4,000 ইউনিট যদি আপনি বিক্রি করেন তাহলে আপনি 10,000 টাকার প্রফিট জেনারেট করতে পারবেন। সো এটা হলো ইকোনমিক্স এর পার্ট, ব্রেক ইভেন পয়েন্ট ইকোনমিক্স এর পার্ট ছিল। তো ইকোনমিক্স এর হলো সব থেকে বড় কোশ্চেন যেটা ইকোনমিস্টরা খোঁজার চেষ্টা করে সেটা হলো যে হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হোম টু প্রডিউস। ঠিক আছে, কি তৈরি করতে হবে একটা ইকোনমিতে, কি ধরনের গুডস এবং সার্ভিসেস প্রডিউসড হয় বা কি কোয়ান্টিটিতে প্রডিউস হয়, এটা কে ঠিক করে, কিভাবে ঠিক হয় এটা, ঠিক আছে, কিভাবে সেগুলো তৈরি হবে সেটা কে ঠিক করে, ঠিক আছে, কার জন্য তৈরি হবে, কে সেটা মানে সেই সার্ভিস অথবা গুডসটা পাবে, এটা কিভাবে নির্ধারিত হয় বা এটা কে মানে নির্ধারণ করে, এটা কি অটোমেটিক্যালি নির্ধারণ হয় নাকি এটা অন্য কেউ নির্ধারণ করে, ঠিক আছে, মানে কে মানে এটা কে নির্ধারণ করে বা কিভাবে কি ফোর্সের মাধ্যমে এগুলো নির্ধারিত হয়। হ্যাঁ, ইকোনমিক্স এগুলো খোঁজার চেষ্টা করে, এগুলো নিয়ে স্টাডি করে আর কি। তো এগুলো নিয়ে স্টাডি করার বিষয় হলো, আপনারা কি কেউ বলতে পারবেন যে আসলে কে নির্ধারণ করে? যে কনজিউমারের ডিমান্ড আর একটা দেশে একটা ইকোনমির মধ্যে কি ধরনের প্রোডাক্ট প্রডিউস হবে, কার জন্য প্রডিউস হবে, কিভাবে প্রডিউস হবে, এগুলো কে ঠিক করে? আর কেউ? হ্যাঁ, এটা ঠিক আছে, মানে যে বললেন যে কনজিউমারের ডিমান্ড, এটা একদমই রাইট, যে কনজিউমারের ডিমান্ড অনুযায়ী ঠিক হয় যে আসলে কি প্রডিউস হবে, ঠিক আছে, কিন্তু কনজিউমারের ডিমান্ড থাকলেই কি আসলে সবকিছু প্রডিউস হবে? কনজিউমারের ডিমান্ড থাকলে কি সবকিছু প্রোডাকশন করা সম্ভব? রিসোর্সও আছে, ডিমান্ডও আছে, তারপরে কি সম্ভব? কস্ট ইফেক্ট স্যার। বুঝি নাই। স্যার কস্ট ইফেক্ট। কস্ট ইফেক্ট, তাই না? হ্যাঁ, ডিমান্ড আছে মানুষের, রিসোর্সও আছে। এখন দেখা গেল যে ওই প্রোডাক্টটা তৈরি করতে যে পরিমাণ কস্ট হবে, যে রিসোর্স ব্যবহার করব আমরা, কস্ট, সেই পরিমাণ কস্ট হওয়ার পরে সে যে দামে বিক্রি করলে আমার পরিশ্রম এবং আমার রিসোর্সের টাকা উঠে আসবে, সেই পরিমাণ টাকা খরচ করার মতো মানুষের কাছে আবার ইনকাম নাই, তাহলে কি সেই গুডস এবং সার্ভিস প্রডিউস হবে? তাহলে কোন ধরনের গুডস এবং সার্ভিস প্রডিউসড হবে? স্যার যেগুলো রেঞ্জের মধ্যে থাকবে কস্ট ইফেক্টিভ। যেগুলো তৈরি করতে, মানে যেগুলা আপনি রিসোর্স ব্যবহার করে তৈরি করলে আপনি সেটার ডিমান্ড আছে এবং সেটা মানুষ কিনলে মানুষ একটু বেশি দাম দিয়ে কিনবে আপনার কস্টের থেকে, তাই না? সেই ধরনের জিনিসপত্রই তৈরি করা যায় আর কি, তাই তো?
মানে বুঝতে পারছেন আমি কি বলছি? এটা কি এই প্রশ্নটার সাথে আপনাদের কি একমত? মানে নাকি অন্য কোনো অ্যান্সার আছে বা অন্য কোনো অপিনিয়ন আছে আপনাদের কাছে? বলেন কেউ একজন। মানে আমরা সেই গুডস গুলো তৈরি করব বা মানে ওই ওই ধরনের ওই রকম কোয়ান্টিটি তৈরি করব, মানে ওই কোয়ান্টিটি যে মানুষের ডিমান্ড আছে। মানুষের ডিমান্ড বা চাহিদার তো শেষ নাই, তাই না? মানুষ তো সব অনেক কিছু চায়। মানে আমার তো অনেক কিছু করতে ইচ্ছে করে, অনেক কিছু কিনতে ইচ্ছে করে। হয়তো আপনাদের সবারই সেম, ঠিক আছে? আমরা তো সবাই একই রকম, একই চাহিদা। মানে একই চাহিদা মানে হলো যে একই চাহিদা না, মানে আমাদের চাহিদা হলো অপরিসীম আর কি সবারই। তো সব তো আমরা আসলে চাইলেও পাবো না, ঠিক আছে? আর সব চাইলেই মানে পাওয়া সম্ভব, মানে পাইতে হলে কি করতে হবে? কারো না কারো প্রোডাকশন করতে হবে বা কোথাও না কোথাও করতে হবে, সেটা প্রডিউস হইতে হবে। কিন্তু কেন হওয়া যাবে না? যে আমরা ওই লোকটাকে যতখানি পে করতে পারবো সেটার একটা লিমিটেশন আছে। আবার হয়তো মানে আমরা অনেক কিছু চাই যেগুলো অনেক বেশি, হয়তো যে রিসোর্স দিয়ে তারা তৈরি করবে, সেই রিসোর্স বা যে সময়ে তৈরি করবে সেগুলোর কস্ট অনেক বেশি হতে পারে। সেই প্রোডাক্ট বা সার্ভিস গুলো তৈরি হবে যেগুলো কেনার আমাদের সামর্থ্য আছে, এবং যেগুলা হলো যে ওই লোকগুলা কি করতে পারবে, আমরা যে দাম দিয়ে কিনবো তার থেকে হয়তো কম দামে তারা হলো যে সেটা তৈরি করতে পারতেছে তাদের রিসোর্স দিয়ে। সেই জিনিসগুলো হয়তো তৈরি হবে। হুম। জি স্যার। হ্যাঁ। তো এটা একটা বিষয় যে আসলে কি তৈরি হবে সেটা হলো যে আমাদের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে নির্ধারিত হচ্ছে যে আমরা কি চাই, এবং হলো যে সাপ্লায়াররা কি করে, সাপ্লায়ার বা যারা প্রডিউস করবে তারা হলো যে তারা আবার কি করবে, তারা হলো যে নিজেদের মধ্যে কম্পিট করবে, তাই না? কম্পিট করবে না তারা, যে আসলে আরো কত কম দামে কত ভালো জিনিস দেওয়া যায়, এই ধরনের জিনিসপত্র তৈরি হবে। কম্পিট করে বিভিন্ন ধরনের তারা মেকানিজম তৈরি করবে। হ্যাঁ, আরেকজনের থেকে বেশি এফিশিয়েন্ট হওয়ার চেষ্টা করবে, নতুন টেকনোলজি তৈরি করবে, নতুন টেকনোলজি করে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় কিনা এগুলা করবে, করে আরো কম দামে আরো বেশি সেল করা যায় কিনা বা আরো বেশি প্রফিট করা যায় কিনা এগুলো চিন্তা করবে। এগুলো হলো যে এর এর মাধ্যমে তার মানে মানুষের চাহিদা এবং যে সাপ্লাই এবং হলো যে আসলে প্রোডাকশনটা কিভাবে হবে সেটার উপর ডিপেন্ড করে কি ধরনের গুডস এবং সার্ভিস প্রডিউসড হবে এবং কি ধরনের গুডস এন্ড সার্ভিস মানুষ হলো যে কনজিউম করতে পারবে সেগুলো নির্ধারিত হয়, বললেন আপনারা। আর কোনোভাবে কি এরকম হয় যে আর কেউ কি নিয়ন্ত্রণ করতে পারে যে কোন ধরনের গুডস এন্ড সার্ভিস তৈরি হবে? কোন ধরনের একটা গুডস এন্ড সার্ভিস সেটা ডিমান্ডও আছে এবং হলো সাপ্লায়ারটা এবং যারা মানে প্রডিউস করবে তারাও হলো যে তাদের আওতার মধ্যে আছে, মানে তারা ওইটা যে আপনার কস্টও তো বেশি না, ঠিক আছে? এবং তারা হলো প্রডিউস করে কি করতে পারবে, মানুষ কিনলে তারা লাভও করতে পারবে। হ্যাঁ, কিন্তু হলো যে মানে সেটা হলো কোনোভাবে হলো যে আহ, সেটা হলো যে কোনোভাবে হলো যে ওভারঅল মানে আমাদের সোসাইটির জন্য ভালো না, ঠিক আছে? তখন কি করব আমরা? আমরা চাই এই প্রোডাক্টটা প্রডিউস না হোক। জি স্যার। কোনো মেকানিজম কি আছে যে মানে আমরা এটা ঠিক করতে পারবো যে আমরা চাই একটা প্রোডাক্ট প্রডিউস না হোক? এরকম তো চাইতেই পারি নাকি? এরকম তো চাওয়া তো উচিত, মানে সব। হুম। গভর্নমেন্ট রেগুলেশন দিতে পারে, গভর্নমেন্ট ব্যান করে দিতে পারে। গভর্নমেন্ট কোনোভাবে কি মানে ব্যান না করে, পুরোপুরি ব্যান না করে এরকম করতে পারে যে লিমিট করতে পারে যে আমি ঠিক আছে মানুষ ব্যবহার করুক কিন্তু এত ব্যবহার না করুক, কম ব্যবহার করুক, একদম বাদ দিয়ে দিন। এটা কে বলতেছেন? কে? তামজিদ? হ্যাঁ, তামজিদ।
তামজিদ তো ইকোনমিস্ট। গুড, তামজিদের অ্যান্সারটা একদমই কারেক্ট। যে এই যে দেখেন, তার মানে হলো যে কি প্রডিউসড হবে বা কি ধরনের প্রোডাক্ট প্রডিউস হবে, কি কোয়ান্টিটিতে প্রডিউসড হবে, সেটা হলো যে কে কে নির্ধারণ করতেছে, কোন কোন অ্যাক্টর এখানে আসতেছে, কারা কারা আসতেছে এখানে, কারা কারা নির্ধারণ করতেছে, মেইনলি কারা নির্ধারণ করতেছে তামজিদ? কনজিউমার এবং সাপ্লায়ার এটার উপর বেশি নির্ভর করতেছে, তাই না? এবং কোনো একটা জায়গায় যে গভর্নমেন্টের একটা হস্তক্ষেপ আছে। গভর্নমেন্ট কি করতেছে? গভর্নমেন্ট আপনি দেখবেন ইন রিয়েল লাইফে দেখবেন গভর্নমেন্ট অনেক কিছু কি করে, অনেক কিছুর হলো যে সেটা ডিমান্ড আছে এবং মানুষের কেনার ক্ষমতা আছে। হুম। এবং হলো যে ওটা যারা প্রোডাক্ট প্রডিউস করতেছে তাদেরও ওটা মার্কেটে আনার ক্ষমতা, মানে প্রোডাকশন কস্ট তো বেশি না, রিসোর্স আছে অ্যাভেলেবেল, তা মানুষ তো তৈরি করবেই যেহেতু মানুষের কেনার ক্ষমতা আছে। হুম। কিন্তু গভর্নমেন্ট লিমিট করতেছে। আমাকে কেউ একটা এক্সাম্পল দিতে পারেন দুই তিনটা যে আসলে এই জিনিসগুলো গভর্নমেন্ট হলো যে রেস্ট্রিক্ট করতেছে, হ্যাঁ, অথবা ব্যান করে দিচ্ছে? কিছু জিনিস ব্যান করতেছে এটা বলেন, আর কিছু জিনিস হলো যে ব্যান করতেছে না পুরোপুরি, কিন্তু হলো যে তারা একটা অন্য একটা জায়গায় একটা কন্ট্রোল আছে, কন্ট্রোলের কারণে আসলে ঢালাও ভাবে এটা কিনতে পারতেছে না মানুষ। ওই কন্ট্রোল না থাকতে হয়তো আরো বেশি কোয়ান্টিটিতে মানুষ কিনতো। তাইলে সম্ভব, তাই না? একটা গাড়ির দাম কত বলতে পারবেন কেউ? একটা গাড়ি, মনে করেন যে যদি মনে করেন যে যারা প্রোডাকশন করে প্রডিউস করে একটা গাড়ি, প্রোডাকশন কস্ট কাভার করে কত টাকায়, মানে লাভ রেখে কত টাকায় সে বিক্রি করতে পারবে উইদাউট ট্যাক্স? ট্যাক্সের কোনো হিসাব নেই। মনে করেন যে ইন্ডিয়া থেকে আমরা টাটার গাড়ি নিয়ে আসবো, টাটার গাড়ি তো আনতে এলো আপনার ইও লাগবে না, শিপিং কস্ট লাগবে না, ওই ট্রাকেই ভরে নিয়ে চলে আসতে পারবো আমরা। কত টাকা লাগতে পারে? কারো আইডিয়া আছে যে প্রাইভেট কারের দাম কত হতে পারে কোনো ট্যাক্স যদি না থাকতো? কত টাকায় আমরা প্রাইভেট কার কিনতে পারতাম, নতুন প্রাইভেট কার? কত পার্সেন্ট ভ্যাট? 10 লাখের মতো। কত? কোনো ভ্যাট না থাকলে 10 লাখ, 10-15 লাখের মধ্যেই হয়ে যেত মনে হয়, একদম এখন ভ্যাট কত কম এখন হতো। কত এখন কত করে? ট্যাক্স ছাড়া এখন একটা গাড়ি কিনতে কত টাকা লাগে? মিনিমাম 30-35। আর কম লাগে না? করলা টরলা কিনতে কত লাগে ও নতুন? আচ্ছা, করোনা তো কম পড়ছে। ওগুলার ভ্যাট ভ্যাট কত পার্সেন্ট জানেন কিছু কেউ? 330 সামথিং মনে হয়। 330%? মেবি। 15%-এর মতো। হ্যাঁ। প্রীতম জানে, প্রীতম। প্রীতম কোথায়? স্যার নর্মালি তো হচ্ছে আমাদের দেশে গাড়িগুলোতে 250 থেকে 700% পর্যন্ত ট্যাক্স দিয়ে থাকে আমরা। আচ্ছা, আর 25 লাখের উপরে যদি আমরা 350% ই করি, মানে এই 350% যদি ভ্যাট দিই, ঠিক আছে, তাহলে ভ্যাট ছাড়া এটার দাম কত আসে বলেন তো কেউ?
25 লাখের উপরে 330% ভ্যাট, তাহলে এটার কত, ভ্যাট বাদ দিলে এটার দাম কত হয়? স্যার এটা তো ডিপেন্ড করবে আপনার গাড়ির মডেলের উপরে। না না না, আমরা ধরেন হাইপোথেটিক্যালি ধরলাম যে 25 লাখের উপর 330% ভ্যাট ধরা হয়েছে, তাহলে ওটার ক্রয় মূল্য মানে কত ছিল, ভ্যাট ছাড়া ওটার দাম কত? স্যার 7,57,575 টাকা। 5,81,000 হয় না? স্যার 330% যদি ধরি হ্যাঁ, তাহলে 7,57,575 টাকা আসে। না ওই 25 লাখ সমান সমান কত, না 430 না? 430 তো মানে 100 প্লাস, মানে 100 পুরাটা হলো 100 ক্রয় মূল্য, প্লাস হলো ভ্যাট হলো 330। আমি কি ভুল করতেছি? 5,75,000 কিভাবে করছেন? পঁচিশ লাখের উপর ট্যাক্স হবে না, ট্যাক্স হবে হলো যে ইসের উপরে না, ক্রয় মূল্যের উপর ট্যাক্স হবে না, মানে কস্টের উপর ট্যাক্স হবে না। ট্যাক্স তো কস্টের উপরে ট্যাক্স হয়ে তারপরে হলো যে 330 ধরছে না, টোটাল 100-র উপরে 330% ধরছে, মানে যেটা ছিল সেটার উপর 330% ধরছে, যেটা অরিজিনাল দাম ছিল, ধরে 330% ধরে ওইটা যোগ করে তারপরে হলো 25 লাখ হয়েছে, তাহলে হয় না ওই 25 লাখ সমান সমান ক্রয় মূল্য প্লাস হলো যে ভ্যাট না? মানে ওই 25 লাখ সমান সমান কি 430 ডিভাইডেড বাই 430 ইন্টু 100 করলে আমরা পাবো না ক্রয় মূল্যটা? বুঝতে পারছেন কি বলছি আমি? যাই হোক, মানে মোটামুটি 5,81,000 আসে আমার হিসাবে আর কি, তো আপনারা পর হিসাব করেন কি আসে। সো 5,81,000 টাকা যদি হইতো তাহলে এইখানে কে কে আছেন গাড়ি কিনতেন? সবাই। দেখছেন? তাহলে কিন্তু ওই যে আমরা, আমাদেরও সামর্থ্য আছে, সাপ্লায়ারও সামর্থ্য আছে, কিন্তু গভর্নমেন্ট এই লোকটা আমাদের ঝামেলা করতেছে, তাছাড়া কিন্তু আমরা সবাই গাড়ি চালাতে পারতাম, লং ড্রাইভে যেতে পারতাম। দেখছেন কি একটা ঝামেলা করছে। হ্যাঁ, এই জন্যই গভর্নমেন্ট হলো যে এই যে গভর্নমেন্টের জায়গাটা এখানে চলে আসে, যে গভর্নমেন্ট কি করে যে না, সবকিছু আমি চাই কিছু জিনিসকে লিমিট করতে, কিছু জিনিস প্রডিউস না হোক বা প্রোডাকশনটা কম হোক বা মানুষ কনজিউম কম করুক, ঠিক আছে? তাহলে কোন প্রোডাক্ট কি পরিমাণে প্রডিউস হবে সেটা হলো যে আমাদের ডিমান্ড এবং আমাদের ক্রয় ক্ষমতা, এবং হলো যে সেইটা প্রডিউস করতে কি পরিমাণ টাকা লাগবে বা রিসোর্স আছে কিনা সেটার উপর যেমন ডিপেন্ড করে, আবার হলো যে কিসের উপর ডিপেন্ড করে, যে আসলে গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কই এই যে কে অ্যাডমিট জয়েন কিভাবে করাবো ওনাকে? একজন টেক্সট দিছে জয়েন করতে চায়, কে উনি? সোহানা? দেখছেন আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিছেন উনি। সোহানা কে? সমজিত, সোহানা কে?
ওকে তো জয়েন করাবো কিভাবে আমরা? যাক আমরা কন্টিনিউ করি। এখন বিষয়টা হচ্ছে যে এটার উপর ডিপেন্ড করে আমাদের কয়েক ধরনের ইকোনমি দেখা যায়, ঠিক আছে? তো আমাদের ইকোনমিটা কিরকম বলেন তো? আমাদের ইকোনমি কি মানে আমাদের ইকোনমিটা কি মানে আমাদের ইকোনমিটা কেমন? আমাদের ইকোনমিতে কি গভর্নমেন্টের কোনো রোল আছে, নাকি সবই ডিসাইড করা হয় হলো যে আমাদের ডিমান্ড, আমরা কি চাই এবং কি মানে সেই অনুযায়ী প্রোডাকশন হচ্ছে হয়? সো আমাদের হলো ইকোনমি হলো ফ্রি ইকোনমি নামে আপনারা জানেন, তাই না? আপনারা তো সবাই শুনছেন যে ফ্রি ইকোনমি, এটা এই শব্দটা শুনছেন না, যে ফ্রি ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি শুনছেন? ক্যাপিটালিজম জি স্যার। মানে কি এগুলা? ফ্রি ইকোনমির মানে কি? ক্যাপিটালিজমের মানে কি? দুই ধরনের ইকোনমি আছে, তাই না? একটা ক্যাপিটালিজম আর একটা কি যেন বলে? সো কেউ একজন বলেন যে ফ্রি ইকোনমি মানে কি? কোনো আইডিয়া আছে কিনা ফ্রি ইকোনমির? তামজিৎ, রকিবুল, রাকিবুল, সাকিব হাসান? স্যার, ফ্রি ইকোনমি হলো স্যার যেখানে গভর্নমেন্টের কোনো হাত থাকবে না, আমি নিজের ইচ্ছা মতো আহ, কোনো কিছু প্রোডাক্ট করতে পারবো, এরকম কিছু হইতে পারে। হ্যাঁ, ফ্রি ইকোনমি মানে হলো যে যেখানে হলো যে আপনি যা কিনতে যাবেন, আপনার যদি ক্রয় ক্ষমতা থাকে আপনি কিনতে চাবেন ওগুলা, ঠিক আছে? এবং যদি অন্য মানুষ যদি দেখে যে আপনি কিনতে যাচ্ছেন এবং সেটা সে প্রডিউস করতে পারবে এবং সেখান থেকে তার লাভ হবে, তাহলে সে প্রডিউস করবে, তাই না? এবং একটা দাম নির্ধারণ হবে সেই অনুযায়ী, ওই দামে কেনা বেচা হবে। গভর্নমেন্টের কোনো ইন্টারফারেন্স থাকবে না, বা গভর্নমেন্টের ইন্টারফারেন্স খুবই সামান্য থাকবে, ঠিক আছে? এই ফ্রি ইকোনমিকে বলা হয় মানে ফ্রি ইকোনমিকে একমাত্র যদি চিন্তা করেন যে ফ্রি ইকোনমি কারা আছে, গভর্নমেন্টের ইন্টারফারেন্স খুবই কম, মোস্ট অফ দ্য কান্ট্রিজ আর ফ্রি ইকোনমি, ঠিক আছে? বা এই ফ্রি ইকোনমি আর একটা নাম হলো মিক্সড ইকোনমি, যেখানে মোস্ট অফ দ্য ইকোনমিক ডিসিশনস আর মেড বাই ইন্ডিভিজুয়াল এন্ড বিজনেসেস উইথ মিনিমাল গভর্নমেন্ট ইন্টারফারেন্স। এটা ভ্যারি করে আর কি, যে গভর্নমেন্টের ইন্টারফারেন্সটা কতখানি থাকবে। হ্যাঁ, এটা স্পেকট্রামে থাকে আর কি। বিভিন্ন দেশ বিভিন্ন স্পেকট্রামে আছে। স্পেকট্রাম মানে তো বুঝেন, ঠিক আছে? কেউ হলো যে মোর ফ্রি, ঠিক আছে, লেস গভর্নমেন্ট ইন্টারফারেন্স। আবার কেউ আছে মনে করেন যে মাঝামাঝি জায়গায় হয়তো কেউ আছে, কেউ হয়তো যে 40% গভর্নমেন্ট ইন্টারফারেন্স, 60% ফ্রি। কেউ আছেন 80% হলো গভর্নমেন্ট, সরি মানে মানে ফ্রি, আর হলো যে 20% গভর্নমেন্ট ইন্টারফারেন্স। তো বাংলাদেশের ক্ষেত্রে সব থেকে ফ্রি কান্ট্রি কারা বলেন তো পৃথিবীর মধ্যে? মানে গভর্নমেন্ট ইন্টারফারেন্স সব থেকে কম কোথায়? ইউএসএ। আর ইউএসএ হলো যে সব থেকে ফ্রি, ওইখানে হলো যে গভর্নমেন্টের ইন্টারভেনশন অনেক মিনিমাম, অনেক কম, ঠিক আছে? এর একটা অনেক বড় কারণ হলো যে ওদের ভ্যালুস, ঠিক আছে? ওরা আসলে যেভাবে চিন্তা করে, যে বুঝতেই পারতেছেন যে দে আর কাইন্ড অফ হোয়াট আই ক্যান সে, হাউ টু পুট ইট আউট, দে আর নট দ্যাট মাচ কনজারভেটিভ।
নট এ পজিটিভ ওয়ে, নট মানে এটা কোনো পজিটিভ ওয়েও না নেগেটিভ ওয়েও না, এটা হোয়াট দে আর অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো তারা অনেক কিছু কনজিউম করে, অনেক কিছুর উপর তারা হলো যে তাদের কোনো বিধি নিষেধ নাই। তো এটা হলো ফ্রি ইকোনমি। ইউরোপও কাইন্ড অফ ফ্রি ইকোনমি, মানে মোর ফ্রি, লেস গভর্নমেন্ট ইন্টারফারেন্স। ফ্রি ইকোনমি আর মিক্সড ইকোনমি হলো যে কাইন্ড অফ সেম, আমি বললাম যে আসলে ওই দুইটা, most of the countries today are mixed economy. They are, the market makes many decisions, but government still plays a big role in the regulating price and industries, providing public goods, ensuring minimum wages, welfare. ঠিক আছে। স্যার তো গভর্নমেন্টের মিনিমাম কত পার্সেন্ট ইন্টারফারেন্স থাকলে সেটা ফ্রি ইকোনমি হবে? এরকম কোনো কিছু নাই, মানে ফ্রি ইকোনমি মানে হলো যে আপনার, মানে আমাদের দেশের ইকোনমিও ফ্রি ইকোনমি চিন্তা করতে পারেন, আমাদের ইকোনমিও ফ্রি, ঠিক আছে, আমাদেরটাও ফ্রি ইকোনমি বা মিক্সড ইকোনমি চিন্তা করতে পারেন, ঠিক আছে। আমরাও ক্যাপিটালিস্ট কান্ট্রি, কিন্তু ইউএস এরটা হলো যে একদম মানে ক্যাপিটালিজমের চূড়ান্ত পর্যায়ে আর কি। আমরাও ক্যাপিটালিস্ট কান্ট্রি, আমাদের এখানেও ক্যাপিটালিজমই চলে, ঠিক আছে। আপনি, আপনার মার্কেটে ডিমান্ড আছে, ঠিক আছে, কোন একটা জিনিসের, আপনি সেটা প্রডিউস করতে যাচ্ছেন, সেটা যদি আপনি কম দামে প্রডিউস করতে পারেন, যেভাবে প্রডিউস করতে পারেন আপনি প্রডিউস করেন, করে আপনি সেটা বিক্রি করেন, কেউ এসে আপনাকে মানা করবেন না। সেটা যদি গভর্নমেন্ট যদি সেটার, সেই প্রোডাক্টের যদি মানে থাকে, বৈধতা থাকে আর কি, গভর্নমেন্ট যদি সেটার উপর কোনো রেস্ট্রিকশন না থাকে আর কি, ঠিক আছে? লাভ করেন, লাভ করে সেই লাভ আপনি রেখে দেন, আবার সেটা ইনভেস্ট করেন, ইনভেস্ট করে আপনি আপনার ব্যবসা বড় করেন, আপনি অন্য কোনো টেকনোলজি নিয়ে আসেন, নতুন টেকনোলজি নিয়ে এসে আরো কস্ট কমায় ফেলেন, কস্ট কমায় কমানোর পরে পরে আরো কম দামে মানুষকে সেই সার্ভিস দেন, সেই প্রোডাক্টকে দেন, প্রোডাক্ট দেন, প্রোডাক্ট দেওয়ার পরে আরো বেশি লাভ করেন, লাভ করে আরো উন্নত টেকনোলজি নিয়ে আসলেন, নিয়ে এসে এমন এত সস্তায় বিক্রি করলেন যে আপনার কোনো কম্পিটিটরই নাই, ঠিক আছে, কম্পিটিটর সবাইকে আপনি সরাই দিলেন, বা কম্পিটিটর যারা আছে তাদের মধ্যে প্রচুর ফাইট হচ্ছে, ঠিক আছে, নতুন কেউ ঢুকতে পারতেছে না মার্কেটে ওই বিজনেসে। সো আমাদের দেশও এই যে চায়না ইউএসএ, চায়নাতে হলো, চায়নাও কিন্তু মিক্সড ইকোনমি, কিন্তু চায়নাতে হলো যে গভর্নমেন্টের ইন্টারফারেন্সটা বেশি, গভর্নমেন্টের কাছে ম্যাক্সিমাম মানে হলো যে অনেক ইন্টারফারেন্স, গভর্নমেন্ট হলো অনেক কিছু কন্ট্রোল করে, ঠিক আছে, গভর্নমেন্ট ইনস্টিটিউশন অনেক বেশি, গভর্নমেন্ট অনেক অনেক প্রোডাক্ট, মানে প্রোডাক্ট অথবা সার্ভিস হলো গভর্নমেন্ট নিজে দেয়, ঠিক আছে, কে সেটা পাবে সেটা গভর্নমেন্ট নির্ধারণ করে দেয়। এই যে পাবলিক হসপিটাল, পাবলিক ট্রান্সপোর্ট, তারপরে পাবলিক যত জিনিসপত্র আছে, পাবলিক এডুকেশন ইনস্টিটিউশনস, ঠিক আছে, এগুলা কিন্তু, এগুলা কি করতেছে, এগুলা কিন্তু গভর্নমেন্ট মানে নিয়ন্ত্রণ করতেছে, গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতেছে না এগুলা। এগুলা এগুলা কি চাইলে কি, এগুলা তো কি চাইলে আমরা করতে পারতাম না, একটা কাজ করতে পারতাম না যে এগুলাও হলো যে আমরা ছেড়ে দিব বাজারের উপরে, যার সামর্থ্য আছে সে আসবে, আর আমরা মনে করেন যে ব্যবসা করব, প্রাইভেট ইউনিভার্সিটি সব। কিন্তু গভর্নমেন্ট তো এটা কন্ট্রোল করতেছে, গভর্নমেন্ট তো এই সার্ভিসটা দিতেছে, কেন সার্ভিস দিতেছে এটা, গভর্নমেন্ট এভাবে এখানে বলেন তো কিভাবে সার্ভিসটা দিতেছে, কিভাবে কন্ট্রোল করতেছে? আপনার কাছে কি মনে হয় যে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে এখন, বা যারা এত বছর ধরে পড়ে আসছে, মানে সবাই পড়ালেখা করতে পারতো যদি মানে পাবলিক ইউনিভার্সিটি না থাকতো? মানে বাজারের উপর নির্ভর করতো আর কি, আপনার কাছে টাকা আছে আপনি পড়তেছেন, তাছাড়া পড়তে পারবেন না। যদি এরকম হইতো তাহলে কি এই মানুষগুলো পড়তে পারতো সবাই? কেউ একজন বলেন।
সবাই কি ওই সার্ভিসটা নিতে পারতো? না স্যার, এটা তো পসিবল ছিল না। কেন পসিবল হয়েছে? কেন পসিবল, কিভাবে পসিবল করে এটা গভর্নমেন্ট? স্যার বাজেট ঠিক করে দেয়। না, কিভাবে পসিবল করে বলেন তো? এই যে এই সার্ভিসটা কিভাবে, মানে যারা হলো যে আসলে তাদের যাদের সামর্থ্য নাই এটা কেনার, কিন্তু তারা এটা অ্যাভেল করতে পারতেছে কিভাবে? গভর্নমেন্ট ভর্তুকি দিতেছে। গভর্নমেন্ট ভর্তুকি কিভাবে দেয়? স্যার আমাদের টাকা থেকে ট্যাক্স নিয়ে। হ্যাঁ, ট্যাক্স নিয়ে ভর্তুকি দিচ্ছে, ঠিক আছে। তাহলে গভর্নমেন্ট কিন্তু এখানে রোল প্লে করতেছে, ঠিক আছে। যারা, আমি গভর্নমেন্ট কি চাচ্ছে, যে গভর্নমেন্ট চাচ্ছে যে যারা হলো যে এই যাদের এই সার্ভিসটা দরকার, অথবা হলো যে যারা আসলে মেধাবী, চিন্তা করতেছে, অথবা হলো যে তারা তাদের জনগণের জন্য এই ফ্যাসিলিটিটা রাখতেছে যে মানে আমরা মার্কেটের উপর এটা ছেড়ে দিব না, আমরা এই সুবিধাটা হলো এই সার্ভিসটা আমরা কি করব, ট্যাক্সের মাধ্যমে ট্যাক্স নিব এবং ভর্তুকি দিয়ে হলো যে যারা হলো ওই কি বলা যায় আনপ্রিভিলাইজড, তারা যদি কষ্ট করে এখানে আসতে পারে, তাহলে তারা যদি এই সার্ভিসটা নিতে পারে। সেম ভাবে হলো যে পাবলিক হসপিটালও কিন্তু ভর্তুকি দিয়ে চলতেছে, ঠিক আছে। তো যদি এটা প্রাইভেট খাতে চলে যেত তাহলে কি সমস্যা? সবই প্রাইভেট, কোনো পাবলিক হসপিটাল নেই, তাহলে কি ঝামেলা হবে? বলেন তো কি ঝামেলা হবে? কোনো পাবলিক হসপিটাল নাই, সবই প্রাইভেট হসপিটাল। তাহলে কিরকম, কোনো ঝামেলা হবে না, ঠিক থাকবে সবকিছু? কেউ অ্যান্সার দিতে পারবেন এটা? বলবেন কিছু? তামজিৎ, তারপরে রাকিবুল। স্যার খরচ অনেক বেশি হবে, মানে নিজের ইচ্ছা মতো তারা চার্জ করবে কোনো পেশেন্টের ট্রিটমেন্ট করার জন্য। নিজের ইচ্ছা মতো চার্জ করার কিছু নাই, মানে বিষয়টা হলো যে যদি আপনি বাজারের উপর ছেড়ে দেন, তখন অটোমেটিক্যালি হলো যে তখন এটা কম্পিটিটিভ হয়ে যাবে, ঠিক আছে। বিষয়টা কিভাবে তখন কাজ করবে, তখন হলো যে মনে করেন যে আপনি একজন ডক্টর, ঠিক আছে, আমরা হলো যে মনে করেন সেবা নিব। এখন সেইখানে আপনার তো সময়ের একটা আছে, মানে লিমিটেশন আছে। তো আপনি আসলে কাকে সেবা দিবেন, যে সব থেকে বেশি পয়সা আপনাকে দিবে, ঠিক আছে। ওইভাবে প্রাইসটা নির্ধারণ হবে না? জি তখন স্যার। অটোমেটিক্যালি বাজার যখন এগুলো, ঠিক বাজারের প্রাইসটা কিভাবে নির্ধারিত হয়, এভাবে তো নির্ধারিত হয় ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে। কি পরিমাণ ডিমান্ড আছে, কি পরিমাণ খরচ করতে মানুষ আগ্রহী, এবং কি পরিমাণ ডাক্তার আছে, তারা কতখানি সময় দিতে পারবে। তো যার কাছে বেশি টাকা আছে সে কি করবে, সেই ডাক্তার নিয়ে চলে যাবে না? এবং যার কাছে টাকা নাই সে তো ওই ওই প্রাইসে কিন্তু সেবাটা পাবে না। তখন কি হবে? যদি এলিট ক্লাসের সাথে লক হয়ে যায় তাহলে কি ঝামেলা হবে বলেন তো? বঞ্চিত হলে কি ঝামেলা? সমাজের একটা শ্রেণী, তাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাবে, তারা অনেক সুস্থ থাকবে। সমাজের আরেকটা শ্রেণী, তারা ম্যালনিউট্রিশনে ভুগবে, তারা হেলথ কেয়ার পাবে না, অকালে মারা যাবে, ঠিক আছে। বিভিন্ন রোগ জীবাণু নিয়ে রোগ নিয়ে তারা বাঁচবে, অথবা তারা এরকম হবে যে তাদের এমন কোনো রোগ হবে সেই রোগ
যে মানে চিকিৎসা না দেওয়ার ফলে দেখা যাবে তারা খুব তাড়াতাড়ি মারা গেল, বা তাদের হয়তো সবকিছু বিক্রি করে তারপর ওই চিকিৎসাটা করতে হইলো। একটা মানুষ মারা গেলে তো বিশাল একটা ঝামেলা একটা পরিবারের জন্য। একটা কর্মক্ষম মানুষ যদি মারা যায়, ঝামেলা না? তাহলে কি হবে বলেন তো? সমাজে কি ধরনের জিনিস, এই মানে সমাজে কিভাবে কিরকম জিনিস তৈরি হবে? সমাজটা কি ইকুয়াল হবে নাকি আনইকুয়াল হবে? আনিকা আনইকুয়াল হলে কি ঝামেলা হবে? স্যার আপনি যেটা বললেন, অনেকে চিকিৎসা ঠিকঠাক মতো পাবে না, অনেক এক শ্রেণীর মানুষ ম্যালনিউট্রিশনে ভুগবে, আরেক শ্রেণীর মানুষ অনেক ভালো চিকিৎসা পাবে। এটা আনইকুয়াল সমাজ কি হ্যাপি সমাজ হবে, নাকি সেখানে না অনেক স্যার, অস্থিরতা কাজ করবে? অস্থিরতা কাজ করবে স্যার। একটা হ্যাপি সোসাইটি কি হবে, কোনটা হবে? স্যার ইকুয়াল যখন হবে স্যার। মানে স্যার একদম যখন equal হওয়ার বৈষম্যটা কমে আসবে স্যার। বৈষম্য কমে আসলে সেখানে হ্যাপিনেসটা বাড়বে, তাই না? জি স্যার। আপনার সব বন্ধু বান্ধবী যদি ভালো চাকরি করে তখন দেখবেন যে একটা হ্যাপি এনভায়রনমেন্ট থাকে, হেলদি এনভায়রনমেন্ট থাকে, তাই না? মানে মোটামুটি একটা চাকরি, মানে সমান পর্যায়ে না হলেও যে মোটামুটি ঠিকঠাক হলে ভালো একটা থাকে না? সো এগুলো হলো গভর্নমেন্টের কাজ। গভর্নমেন্টের হলো যে গভর্নমেন্ট এইখানে এসে যে বাজারের উপর সবকিছু ছেড়ে দিতে পারে না। গভর্নমেন্টের কিছু জায়গায় কন্ট্রোল থাকতে হয়, ঠিক আছে? কিন্তু একটা দেশ আছে যেখানে গভর্নমেন্টই সব কন্ট্রোল করে, ঠিক আছে? তখন ওইখানে ওই দেশটার নাম জানেন? স্যার নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া নিজেরাই সবকিছু কন্ট্রোল করে, ঠিক আছে? ওই ওই গভর্নমেন্টই সব ঠিক করে দেয় যে কে কোন জিনিসটা তৈরি হবে, কে কোন জিনিসটা মানে কনজিউম করতে পারবে, কে যে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, ধান উৎপাদন হবে নাকি গম উৎপাদন হবে না কি হবে, কতখানি গম উৎপাদন হবে, সব গভর্নমেন্ট ঠিক করে। গভর্নমেন্ট হলো যে সব ডিসিশন নাই, মানুষের কোনো নাই, সে নাই, ঠিক আছে? ওইখানে মানুষের সে মানে হলো যে খালি গভর্নমেন্টেরই সে আর কি। তারাই মানুষ আর সবাই হলো যে সবাই কি হলো যে তাদের স্লেভ আর কি। সো একমাত্র আমাদের প্ল্যান্ড ইকোনমি হলো যে নর্থ কোরিয়া। সো ফ্রি ইকোনমি এবং যদি আমরা প্ল্যান্ড ইকোনমির মধ্যেই দেখি, মানে এটার যদি আমরা ডিফারেন্সটা দেখি, ফ্রি ইকোনমি হলো যে মার্কেট ইকোনমি বলা হয়, প্ল্যান্ড ইকোনমি বলা হয় কমান্ড ইকোনমি। হু মেক্স ডিসিশন ইন ফ্রি ইকোনমি? মেক্স ডিসিশন প্রাইভেট ইন্ডিভিজুয়ালস এন্ড বিজনেসেস and also government. আর in planned economy, government ownership. In free economy mostly private ownership থাকে, মানে প্রাইভেট জিনিসপত্র বেশি থাকে আর কি। আর এখানে হলো যে প্ল্যান্ড ইকোনমিতে সবই মানে অলমোস্ট সবই হলো স্টেট ওন্ড হলো যে সবই গভর্নমেন্ট, ইউনিভার্সিটিজ গভর্নমেন্ট, হসপিটাল সবই গভর্নমেন্টের। প্রাইস ডিটারমিনেশন কিভাবে হয়? এখানে প্রাইস নির্ধারিত হয় না মার্কেট ফোর্সের মাধ্যমে, মেইনলি মার্কেট ফোর্সের মাধ্যমে নির্ধারিত হয়। প্লাস হলো সরকারেরও কিছু ভূমিকা থাকে। সরকার হলো ট্যাক্স ভর্তুকির মাধ্যমে প্রাইস কমায় দেয়, কমাইতে পারে, বাড়াইতে পারে। এটা হলো সরকার এই কাজগুলো করে। সরকার করে হলো যাতে হলো যে অ্যাভেল করতে পারে অন্য মানুষ। এক্সাম্পল হলো ইউএসএ, অস্ট্রেলিয়া মোস্টলি ফ্রি। নর্থ কোরিয়া এবং ফর্মার সোভিয়েত ইউনিয়ন হলো প্ল্যান্ড ইকোনমি। কনজিউমার চয়েস এখানে হলো যে কনজিউমার চয়েস হলো যে হাই, কনজিউমার কি করবে কি না করবে কি পড়বে এটা অনেক বেশি থাকে, ডিপেন্ডিং অন দ্য গভর্নমেন্টের কন্ট্রোল আর কি। চায়নাতে যেরকম কনজিউমার চয়েস অবশ্যই হলো ইউএসএ থেকে কম। প্ল্যান্ড ইকোনমিতে হলো যে লিমিটেড থাকে, একদম লিমিটেড, গভর্নমেন্ট ডিসাইডস হোয়াটস অ্যাভেলেবল। এবং ওই যে প্ল্যান নর্থ কোরিয়াতে হয়তো ওই যে কয়টা চুলের হেয়ার কাট আছে, সেই হেয়ার কাটের বেড়ে হেয়ার কাটও দেওয়া যায় না।
এখানে প্রফিট মোটিভ অনেক বেশি থাকে প্রফিট মোটিভ, ঠিক আছে। আর এখানে প্রফিট মোটিভ হলো যে অ্যাবসেন্ট। কেন অ্যাবসেন্ট? এখানে হলো যে আপনি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হন, সবকিছু সবকিছুর ইনকাম টিনকাম সব সরকারের কাছে যাবে। সরকার হলো আবার সেগুলা নিজের ইচ্ছা মতো সেগুলো ডিস্ট্রিবিউট করে দিবে। আমি জানি না, মানে এগুলো থিওরি আর কি। নর্থ কোরিয়াতে আসলে আরো কিভাবে কাজ করে, মানে কিভাবে কি হয় এটা জানি না নর্থ কোরিয়াতে আসলে। আর এখানে ইনইকুয়ালিটি, মানে ফ্রি ইকোনমিতে ইনইকুয়ালিটি হলো অনেক বেশি হবে। যতই মানে গভর্নমেন্ট যতই হলো যে করুক, যতই হলো যে মানে গভর্নমেন্ট যদি ই না না করতো আর কি, গভর্নমেন্টের ইন্টারফারেন্স না থাকতো, তাহলে তো একদম মানে ম্যাসাকার অবস্থা হতো ইনইকুয়ালিটির, ঠিক আছে। কোন লেভেলের ইনইকুয়ালিটি যে হইতো আপনি চিন্তা করতে পারেন না, ঠিক আছে। গভর্নমেন্টের হস্তক্ষেপ আছে বলে ইনইকুয়ালিটিটা কম, এবং এটাই হলো গভর্নমেন্টের ওয়ান অফ দ্য কাজ হলো যে ইনইকুয়ালিটি বা যে সম্পদের রিডিস্ট্রিবিউশন করা, যাতে মানে একটা হ্যাপি সোসাইটি হয়, হ্যাপি সোসাইটি যাতে ক্রিয়েট করতে পারি আমরা। এবং যাতে, এবং শুধু হলো যে হ্যাপি সোসাইটি না, মানে যখন ইকুয়ালিটি বাড়বে তখন হলো যে এটা সিনার্জি হিসেবে কাজ করে। যখন হলো সবাই যখন মানে কন্ট্রিবিউট করতে পারবে, দ্যাট ইজ এ গুড সোসাইটি, এবং দ্যাট ইজ এ গুড ফর ওভারঅল ইকোনমি অলসো। যখন সবাই কন্ট্রিবিউট করতে পারবে, একটা হেলদি বডি, মানুষ যদি এডুকেশন ঠিক মতো পায়, ঠিক মতো যদি খানা দানা পায়, ঠিক আছে, তাহলে সবাই মিলে সবাই মনে করেন যে তখন ভালো চাকরি করবে বা ভালো কিছু প্রডিউস করবে, উদ্ভাবন ভালো হবে, ইনোভেশন ভালো হবে, সবকিছু ভালো হবে। তখন ওভারঅল লাইফ স্ট্যান্ডার্ড পড়ে চলে যাবে ওই দেশে। আর ইনইকুয়ালিটি থাকলে আসলে মানে একটা শ্রেণী খালি লেবার হিসেবে থাকবে, তাদের উন্নতি হবে না। আর একটা শ্রেণী যে এলিট গ্রুপ হবে আর কি, তারা যা প্রডিউস করবে ওই লাভের ফল সব হলো যে তারা নিয়ে যাবে আর কি। তারা হলো যে খালি ওই যে এমপ্লয়ি হিসেবে কাজ করবে, ছোট ছোট কাজ করবে আর কি। সো ঠিক আছে, এটাই হলো যে মিক্সড ইকোনমি। তো বললামই মিক্সড ইকোনমি আর ফ্রি ইকোনমি কাইন্ড অফ সেম জিনিস। বাংলাদেশ আর ইন্ডিয়া হলো যে কাছাকাছি আর কি, চিন্তা করা যায়। ইন্ডিয়া একটু মোর ফ্রি বাংলাদেশের থেকে, কিন্তু কাছাকাছি আর কি, একই একই লেভেলে আছে। চায়না আর ইউএসএ হলো যে ডিফারেন্ট ডিরেকশনে আছে। ঠিক আছে, আজকে আমরা না পড়াশোনা করি। আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমাকে দেন। আপনাদের কোনো কোশ্চেন আছে কারো? না না, আমি নাম রাখতেছি কারণ করেন। কমিউনিজম ফেল করার কারণগুলোর মধ্যে একটা কারণ হলো যে ইনোভেশন। আসলে আপনার আইডি দিয়ে না, আমি ডাকতেছি আইডি নাম ডাকতেছি। সো কমিউনিজমের থেকে ক্যাপিটালিজম বেটার সিস্টেম পার্সোনালি আমি বিশ্বাস করি, এবং অনেকে এটাই বিশ্বাস করে যে ক্যাপিটালিজম হলো আমরা আসলে যা চাই, ঠিক আছে, আমরা যেরকম আর কি, আমাদের প্রবৃত্তি বা ইনস্টিংক্ট যেরকম, ক্যাপিটালিজম হলো যে সেই জিনিস, ঠিক আছে। এখন কমিউনিজম হলো যে আপনার কমিউনিজম কেউ কাজ করবে কেউ কাজ করবে না, ঠিক আছে। ইউ আর এ লেজি গাই, হ্যাঁ,
আমি পরিশ্রম করব, আমার পরিশ্রমের জিনিসপত্র আপনি করবেন, মানে সেটা রিডিস্ট্রিবিউট হয়ে সবার কাছে চলে যাবে, যে কাজ করবে না সে তার কাছে চলে যাবে, তখন আমি আসলে কেন কাজ করব? ঠিক আছে, যেখানে কোনো কম্পিটিশন নাই। কমিউনিজম মানে কমিউনিস্ট বা সোশ্যালিস্ট যে কনসেপ্ট, সেখানে তো আসলে কোনো কম্পিটিশন নাই। ঠিক আছে, হ্যাঁ, মার্কেটের উপর তো কোনো কিছু ডিপেন্ড করতেছে না, যে আপনি একটা ভালো যে কম দামে প্রোডাক্ট তৈরি করতে পারেন, আরো বেশি লাভ করতে পারবেন, অন্য মানুষের সাথে কোনো কম্পিটিশন নাই। আপনি কাজ করতেছেন, গভর্নমেন্ট অর্ডার দিছে এটা প্রডিউস করো, গভর্নমেন্টের জায়গায় যে কাজ করতেছেন, গভর্নমেন্ট মিল আছে, গভর্নমেন্টের জায়গায় চাকরি করতেছেন, দিন শেষে আপনাকে গভর্নমেন্ট আপনার বেতন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবং মোটামুটি এটা আবার সবাইকে রিডিস্ট্রিবিউট করে দিচ্ছে, যে কম কাজ করতেছে বা যে লেস স্কিলড সেও একই ধরনের পেমেন্ট পাচ্ছে। তো ওই ধরনের ক্ষেত্রে ইনোভেশনটা কম হয়, কিন্তু যখন ক্যাপিটালিস্ট জায়গায় যাবেন তখন ইনোভেশনটা বেশি হবে। তখন আপনার যখনই কম্পিটিশন থাকবে, তখনই হলো যে আপনার ড্রাইভটা বেশি থাকবে, যে আমি আরো বেটার প্রোডাক্ট দিব আর কম দামি প্রোডাক্ট দিব। ঠিক আছে, তখন ইনোভেশন গুলো বেশি হয়। এবং এই কমিউনিস্ট কান্ট্রি গুলায় যে ইনোভেশন হচ্ছে না, ইনোভেশনে পিছিয়ে যাওয়া, ঠিক আছে, এবং এই ইকোনমিক্যালি দুর্বল হয়ে যাওয়া। ঠিক আছে, যখনই আপনি কমিউনিস্ট কান্ট্রি হবেন তখন হলো যে যেটা হবে যে ইন্ডিয়া, বাংলাদেশ, এরা সবাই প্রথম দিকে হলো যে মানে বাংলাদেশের স্বাধীনতার পরে চিন্তা ভাবনা করছিল যে তারা হলো যে কমিউনিস্ট ধারার করবে। ঠিক আছে, এবং কমিউনিস্ট কান্ট্রির একটা বিষয় হলো যে এই প্ল্যান্ড ইকোনমি একটা বিষয় হলো যে তারা বাইরের দেশের সাথে কোনো করবে না। ঠিক আছে, মানে অন্যান্য দেশের অন্যান্য প্রোডাক্ট অন্যান্য কোম্পানিকে দেশে ঢুকতে দিবে না। ঠিক আছে, নিজেরাই সবকিছু প্রডিউস করবে, হ্যাঁ, নিজেরাই সবকিছু করবে। এবং সবাই ফেল করছে সবাই। ইন্ডিয়া ফেল করছে। আপনার ইন্ডিয়া খুব ঝামেলায় পড়ে গেছিল 1991 এর আগে। 1991 এর পরে তারা হলো যে যেরকম ফ্রি ইকোনমিতে চলে গেল, লিবারালাইজেশনে চলে গেল, এটা বলে লিবারালাইজেশন। ঠিক আছে, মার্কেটকে ফ্রি ওপেন করে দিল সবার জন্য, অন্যান্য দেশের প্রোডাক্টও আসতে পারলো, সবকিছু করতে পারলো, মানে বিজনেসে কম্পিটিশন চলে আসলো।